রিজিউম রেকর্ডিং। আচ্ছা, তো স্মল এম নেট হচ্ছে আমাদের নেট ডাইপোল মোমেন্ট। তো ডাইপোল মোমেন্ট হচ্ছে তার যে টোটাল যে মোমেন্টটা, নেট বা লব্ধি যে মোমেন্টটা, সেটা হচ্ছে তার এম নেট। আর ভি হচ্ছে ওই যে দণ্ডচুম্বকটা, সেটার ভলিউম। আমরা এটাকে দণ্ডচুম্বকের পার্সপেক্টিভ থেকে চিন্তা করব, ঠিক আছে? সো ভি হচ্ছে ভলিউম, তার মানে বোঝাচ্ছে একক আয়তনে কি পরিমাণ ডাইপোল মোমেন্ট আছে, সেটাই হচ্ছে আমাদের ম্যাগনেটাইজেশন বোঝায়। এটার একক হচ্ছে অ্যাম্পিয়ার্স পার মিটার, অথবা এ পার মিটার লিখে থাকি আমরা এইভাবে। আর ডাইপোল মোমেন্ট বা ম্যাগনেটিক যে মোমেন্টটা, এখানে তো মোমেন্ট বলতে আসলে নর্মাল মোমেন্ট, এটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট। সো ম্যাগনেটিক মোমেন্টের সংজ্ঞা হচ্ছে তড়িৎ প্রবাহ ইনটু ক্ষেত্রফল। অতীতে কাহিনী যেটা ছিল সেটা ছিল এরকম যে আমরা ম্যাগনেটিজম এবং ইলেকট্রিসিটিকে আলাদাভাবে চিন্তা করতাম, বাট পরবর্তীতে দেখা গেল যেখানেই ম্যাগনেটিজম থাকে সেখানেই ইলেকট্রিসিটি থাকে, যেখানেই ইলেকট্রিসিটি থাকে সেখানেই ম্যাগনেটিজম থাকে। তার মানে এই দুইটা জিনিসকে কিন্তু আমরা আলাদা করার আর সুযোগ থাকে না, ঠিক আছে? সো অতীতে এরকম ছিল যে আমরা এইভাবে জিনিসগুলোকে সংজ্ঞায়িত করতাম, এম নেট ডিভাইড বাই ভি। বাট পরবর্তীতে দেখা গেল যে আসলে ম্যাগনেটিজম আসলে তোমার তড়িৎ প্রবাহের একটা এফেক্ট ছাড়া কিছু না। তড়িৎ প্রবাহের মধ্যে ম্যাগনেটিজম থাকে, ম্যাগনেটিজমের মধ্যে তড়িৎ প্রবাহ থাকে। তুমি এটা দেখবা পরবর্তীতে, ওই যে আমরা ম্যাগনেটিক ইন্ডাকশন দেখবো, তখন আমরা এটা দেখতে পারবো। তো ম্যাগনেটিক মোমেন্ট বা চৌম্বক ভ্রামক, এই যে স্মল এম, এটা সমান কি? স্মল এম সমান হচ্ছে আই তড়িৎ প্রবাহ ইনটু ক্ষেত্রফল, মানে ক্রস সেকশনাল এরিয়া আর কি। আমি যদি তাকে ক্রস সেকশন করি তাহলে হচ্ছে তার যে এরিয়া সেটা হচ্ছে আমাদের এটা। তাহলে এটার এককটা কি? এম্পিয়ার মিটার স্কোয়ার। এটা হচ্ছে এম্পিয়ার বোঝাচ্ছে, আর এটা তো অবশ্যই ক্ষেত্রফল, মিটার মিটার স্কোয়ার বোঝাচ্ছে। এটা হচ্ছে তার ইউনিট বা একক। আচ্ছা, মাথায় রাখবো এগুলো আমরা। তারপরে আসো ম্যাগনেটাইজিং ইন্টেন্সিটি। এটার বাংলা কি হতে পারে? এটার বাংলা হতে পারে চৌম্বকায়ন তীব্রতা। ইন্টেন্সিটি মানে আমরা সবাই জানি, চৌম্বকায়ন মানে ইন্টেন্সিটি মানে হচ্ছে আমাদের তীব্রতা। সো এটা হচ্ছে আমাদের চৌম্বকায়ন তীব্রতা। এইখানে এই অংশটা একটু ইন্টারেস্টিং, কারণ এই অংশ থেকে ঝামেলাপূর্ণ ম্যাথ আসে। নর্মালি যেটা হয় সেটা হচ্ছে, এই আশরাফুল কি ক্লাসে আসছে? নাই তো না? জি ভাই আচ্ছা আছি। আচ্ছা, তোমার গত 2 দিন ক্লাসে নাই কেন? অসুস্থ কেউ তোমার নাকি? কি জানি বলছিল তোমার সমস্যা ছিল। আর বাইজিদও গত 2টা ক্লাস বা 3টা ক্লাস মনে হয় করে নাই। সমস্যা নেই, রেকর্ডিং পেয়ে যাবা। আর সকল আমার নক দিয়ে, বুঝছো? জি ভাই। ওকে, যেগুলো মিস করছো ওগুলো তো বুঝে নেওয়া লাগবে, নাহলে তো হবে না। আমি তো রেকর্ডিং শেয়ার করি নাই এখনো। যাই, তো মনে করো এই যে একটা তার, এই তারের মধ্য দিয়ে মনে করো তড়িৎ প্রবাহিত হচ্ছে আই পরিমাণ। অর্থাৎ এই যে তারটা, এই তারের মধ্য দিয়ে মনে করো আই পরিমাণ তড়িৎ প্রবাহ চলতেছে, অর্থাৎ তড়িৎ চার্জের প্রবাহের হার হচ্ছে আই। ওকে, মজার ব্যাপার হচ্ছে এই যে আইটা, এই আইটাই হচ্ছে আমার ম্যাগনেটাইজিং ইন্টেন্সিটি। এটা হচ্ছে কথা, আইটাই হচ্ছে আমার ম্যাগনেটাইজিং ইন্টেন্সিটি। অর্থাৎ তড়িৎ প্রবাহ যা, সেটাই হচ্ছে আমার চৌম্বকায়ন তীব্রতা। বাট কাহিনী হচ্ছে আমরা তো এইভাবে লিখি না। আমরা তড়িৎ প্রবাহকে কি কখনো ম্যাগনেটাইজিং ইন্টেন্সিটি বলে থাকি? এরকম কি কখনো দেখছো যে তড়িৎ প্রবাহ 3 এম্পিয়ার, আমরা বললাম ম্যাগনেটাইজিং ইন্টেন্সিটিও 3 এম্পিয়ার, বা মানটা সেম রাখলাম, ম্যাগনেটাইজিং ইন্টেন্সিটিও 3, এরকম কিন্তু আমরা বলি না। না বলার কারণটা খেয়াল করো, তড়িৎ প্রবাহ যা, ম্যাগনেটাইজিং ইন্টেন্সিটি এক্স্যাক্টলি তা। কারণ কি? কারণ এই তড়িৎ প্রবাহের জন্যই তো আমাদের চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হচ্ছে, এবং এই যে শক্তিটা, সেই শক্তির পরিমাণ কিন্তু এই তড়িৎ প্রবাহটাই পুরোপুরি ম্যাগনেটাইজিং ইন্টেন্সিটি হিসেবে বিহেভ করে। আর কাহিনী হচ্ছে আমরা কেন এক্স্যাক্টলি তড়িৎ প্রবাহটা পাই না ম্যাগনেটাইজিং ইন্টেন্সিটি হিসেবে, এখন দেখবা খেয়াল করে। এই যে আমরা বলছি তড়িৎ প্রবাহ হচ্ছে আই, এবং আমরা বললাম সুতরাং ম্যাগনেটাইজিং ইন্টেন্সিটিও আই, তাহলে বলা যায় এইচ সমান আই। বাস্তবে কিন্তু এটার খুব একটা বেশি দেখা যায় না। কেন? খেয়াল করো, এই যে এখানে ইংলিশে লেখা আছে সুন্দর করে যে when we come out of the where magnetic intensity is decreased by a factor named magnetic permeability। অর্থাৎ এখানে বলা হচ্ছে যখনই আমরা এই তড়িৎবাহী তার থেকে বের হয়ে যায়, অর্থাৎ তড়িৎবাহী তার থেকে যখন আমি বাইরে আসি, তখন আমাদের ম্যাগনেটিক যে ইন্টেন্সিটিটা, ধুর গাইল দিতে মন চায়, মানে আমি তারে স্ক্রল করি 3 মিনিট আগে, সে স্ক্রলের রেসপন্স করে 3 মিনিট পরে, এটা কেমন কথা? দেখো এখানে বলছে যে যখন আমরা এই তার থেকে বের হয়ে আসি তখন ম্যাগনেটাইজিং ইন্টেন্সিটিটা একটা ফ্যাক্টরের মাধ্যমে ডিক্রিজ হয়ে যায়। অর্থাৎ এখানে বলছে যে ইজ ডিক্রিজড বাই এ ফ্যাক্টর নেমড ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। অর্থাৎ এই যে মাধ্যমের যে এফেক্টটা থাকে, ওই মাধ্যমের এফেক্টটা ধরা পড়ে কোথায়? যখন আমরা তারের ভিতর থেকে
যখন আমরা তারের ভিতর থেকে বাইরে আসি, বায়ু মাধ্যমে আসি বা শূন্য মাধ্যমে আসি, ওই একটা ফ্যাক্টরই কিন্তু এই আইটাকে ডিক্রিজ করে দেয়। অর্থাৎ আমি যে বলছিলাম এইচ সমান আই, এটা তো ঠিক ছিল, তারের ভিতরে ঠিক ছিল, বাট এই এইচটা একটা ফ্যাক্টরের মাধ্যমে ডিক্রিজ হয়ে যায়। ওই পরিমাণটা কি, যদি আমি বলি আমি শূন্য মাধ্যম, সেটাকে বলবো মিউ নট। যদি আমি বলি যে কোনো মাধ্যম, তাহলে বলবো শুধু মিউ। তাহলে মিউ ইন্টু আই, এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের বি, যেটা আমরা পাই সেটা হচ্ছে আমাদের বি, মিউ আই। আচ্ছা, এখন চিন্তা করবে একটু, তাহলে আমরা এখানে এটা বলতে পারি না মিউ ইন্টু আই, তো তাহলে আই যেহেতু এইচ এর সমান, তাহলে মিউ ইন্টু এইচ বলতে পারি। এখন খেয়াল করো কাহিনী কি হচ্ছে আসলে। মিউ এর মান কি তোমাদের মনে আছে? বলো তো একটু মিউ এর মানটা, কেউ মিউ এর মানটা কি? 4 4 পাই, pi into 10 inverse 7 হ্যাঁ into 4 10 পাই inverse 7 ইন্টু 10 ইনভার্স 7। কে বললা? email হিমেল। আচ্ছা, 4 পাই ইন্টু 10 ইনভার্স 7। তোমরা চিন্তা করতে পারো যে কত বড় একটা ছোট লোক এই এই নাম্বারটা, মানে এটা তো বিশাল বড় ছোট সংখ্যা না? এটা ছোট লোকই বললাম এটারে। কত বড় ছোট লোক তুমি একটু চিন্তা করে দেখো তো। একটা সংখ্যা 4 পাই যদি তুমি ভুলেও যাও, তার সাথে কি আছে 10 ইনভার্স 7। এখন এই জিনিসটাকে তুমি যার সাথে গুণ দাও, সে কি একদম খেয়ে দিবে না ওইটারে? ধরো 3 এম্পিয়ারের সাথে গুণ দিলাম, চিন্তা করছো কত ছোট করে ফেলবে এটাকে? তোমরা কি ব্যাপারটা বুঝতে পারছো? আচ্ছা, এইটা একটা ছোট লোক, ছোট লোক সংখ্যা হচ্ছে এটা, এই যে সংখ্যা, এই যে নিউটা। তো দেখো 10 ইনভার্স 7, আমার যদি তড়িৎ প্রবাহ থাকে ইভেন 100 এম্পিয়ার যদি থাকে, চিন্তা করো 100 এম্পিয়ার ছিল, এটা কিন্তু যথেষ্ট বড় একটা কারেন্ট। বাট যখনই সে বাইরে চলে আসছে, ওই মাধ্যমে, ধরো এটা বললাম শূন্য মাধ্যম, শূন্য মাধ্যমের নিউ এর সাথে সে গুণ হয়ে অনেকটুকু কমে যায়, মিউ ইন্টু আই বলো অথবা মিউ ইন্টু এইচ বলো, কি হয়ে যায় তখন? 10 ইনভার্স 7 দিয়ে গুণ হয়। তাহলে কি হয় খেয়াল করো, 10 ইনভার্স 7, 10 ইনভার্স 7 ইন্টু 100, সাথে তো 4 পাই ছিল, 4 পাই দিয়ে ভুলেই গেলাম। 10 ইনভার্স 7ই এত ছোট যে 4 পাই আসলে গুণ করা না করা সমান কথা। তাহলে 100কে তুমি ভাগ করবা কাকে দিয়ে? একের পরে 7টা শূন্য আছে, 1 2 3 4 5 6 7, দেখো বিশাল ছোট একটা সংখ্যা হয়ে যায়, যার ফলে আমরা ওই এফেক্টটা আর পাই না। এই জন্য তুমি দেখবা যে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলো, তার আশপাশে কিন্তু সে তারকে মানে কোনো ধরনের চৌম্বক পদার্থকে আটকে রাখে না। দেখতা কি, দেখতা একটা তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চলতেছে, তুমি দেখতে যে লোহার টুকরা একটা এখানে রেখে দিলে এখানে এমনি বসে যেত, তাই না? এইভাবে দেখতে তোমরা লোহার টুকরা আটকে গেছে, কারণ ম্যাগনেটিক ফিল্ডটা তখন অনেক বেশি থাকতো। বাট ম্যাগনেটিক ফিল্ডটা কেন এত বেশি না? কারণ এই যে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের যে ফ্যাক্টরটা, যেটাকে আমরা ম্যাগনেটিক পারমিয়াবিলিটি অথবা চৌম্বক প্রবেশতা বলে থাকি, সেটার পরিমাণ এতটাই ছোট যে যার সাথেই সে গুণ হয় সেটাকে সে একদম একদম ছোট করে দেয়, যার ফলে ওই এফেক্টটা আমরা আর পাই না। আমরা আসলে পাচ্ছি কি বি, আর এই যে গুণ হচ্ছে এটা কি এইচ এর সাথে, এইচ বলতো অথবা আই বলো, যেটা ইচ্ছা বলতে পারো, এইচ ইজ আই, এটা হচ্ছে কথা। তড়িৎ প্রবাহটাই হচ্ছে ম্যাগনেটাইজিং ইন্টেন্সিটি, দ্যাটস ইট। এখন আমরা আরেকটু সামনে যাই। এখন ধরো আমি এই তারটাকে একটা কাজ করলাম, ধরো আমি বললাম যে এই তারটাকে আমি পেঁচালাম এইভাবে, আমি তারটাকে এইভাবে পেঁচাই দিলাম, ওকে। এখন আমার এখানে পাক সংখ্যা কত হয়ে গেল বলো তো? n সংখ্যক এন সংখ্যক পাক সংখ্যা, হ্যাঁ এখানে আমার এন সংখ্যক পাক আছে। তুমি যদি এখন এম্পিয়ারের ল দিয়ে চিন্তা করো, ভালো করে চিন্তা করে দেখো এখানে আমার কতটা কারেন্ট আছে, এন সংখ্যক কারেন্ট না? এই যে এই হচ্ছে একটা কারেন্ট, এই হচ্ছে আরেকটা কারেন্ট, এই হচ্ছে আরেকটা কারেন্ট, এইভাবে অসংখ্য এন সংখ্যক কারেন্ট আছে। তাহলে এখানে আমার কারেন্ট হয়ে গেল এন সংখ্যক, এন আই আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? এগুলো কিন্তু আমরা সলিনয়েডে পড়ি নাই? আমার যে এখানে কারেন্ট টোটাল এনটা হয়ে যায়, একটা কারেন্টই ছিল, বাট আমি পেঁচানোর ফলে এখানে এন সংখ্যক কারেন্ট অথবা পাক সংখ্যক পরিমাণ কারেন্ট হয়ে গেছে। তাহলে খেয়াল করো, আগে যে জায়গায় শুধুমাত্র আই ছিল, এখন সেই জায়গায় এন আই হয়ে গেল। অর্থাৎ এখন আমরা বলতে পারবো এইচ সমান এন আই। সুবিধাটা কি, আমার যদি পাক সংখ্যা 1000 থাকে, পাক সংখ্যা যদি আমার 1000 থাকে, তাহলে আমি এখানে পাচ্ছি কারেন্ট যাই থাকুক 1000 ইন্টু আই। এখন কিন্তু আমাকে ওই যে আমাদের পারমিয়াবিলিটি, ওইটা খুব একটা বেশি প্রভাব ফেলতে পারে না, কারণ এটা 10 ইনভার্স 7, সাথে করে আমার মারামারি করার জন্য 1000 তো আছেই। 10 ইনভার্স 7-এর সাথে 1000 মারামারিতে আমার এফেক্টটা কিন্তু অনেক কমে যায়। ইভেন আমি যদি 1000টা পাক না বলে এখন যদি আমি করে দিই যে 10,000টা পাক, দেখছো পাক সংখ্যা যত বাড়তে থাকবে এটার এফেক্ট কিন্তু ততটাই কমতে থাকবে। এই জন্য যখন আমরা পাক নেই অথবা যখন আমরা সলিনয়েডাল একটা তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করি, তখন সে একটা চুম্বক হিসেবে আমাকে বিহেভিয়ার দেখায়, যেটা এই তারেরও দেখানোর কথা ছিল, বাট সেটার পরিমাণ খুবই নগণ্য হয়, যার কারণে সে নর্মালি লোহা বা চুম্বক পদার্থকে আকর্ষণ করে না। তোমরা কি এখন ব্যাপারটা বুঝতে পেরেছো?
যে কেন একটা তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তার আশপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হওয়া সত্ত্বেও সে নর্মালি কোনো চৌম্বক পদার্থকে আকর্ষণ করে না, কারণ হচ্ছে তার আসলে ওই তাকত থাকে না, তার আসলে শক্তি থাকে না, কারণ 10⁻7 অনেক বড় ছোট লোক একটা সংখ্যা, সে ছোট করে দেয়। বাট আমি যখন পাক সংখ্যা বাড়িয়ে এটাকে বড় লোক করে নিয়ে আসলাম, তখন ওই ছোট সংখ্যাটা বা ওই ছোট করে দেওয়ার মতো যে সংখ্যাটা ছিল 10⁻7, এটার এফেক্টটা একটু নগণ্য হয়ে যায়, যার কারণে আমার ম্যাগনেটিক ফিল্ডটা একটু স্ট্রঙ্গার হয়ে যায়। বুঝা গেছে? আশা করি বুঝছো। জি ভাই, বুঝা গেছে। আচ্ছা, ভেরি গুড। এখন এতটুকু তো আমরা বুঝলাম, তাহলে এই যে এখানে আমি লিখে রাখছি, তাহলে আমাদের এই যে এখানে লেখা আছে বি, যেটা পারমিয়াবিলিটিতে গুণ দেওয়ার পর আমরা যেটা পাই, এইচ কে গুণ দেওয়ার পর যেটা পাই, সেটাই হচ্ছে আমাদের বি, যেটা আমরা আগে পড়ে আসছি, ম্যাগনেটিক ফিল্ড। এইচ হচ্ছে আমাদের ম্যাগনেটাইজিং ইন্টেন্সিটি। ওকে, কোনো কোনো বইয়ে এইচ না লিখে এটাকে আইও লিখছে, সো এটা তোমরা যেভাবে ইচ্ছা মনে রাখো, বাট একক দেখেই চিনে ফেলবা আশা করি। আচ্ছা, তাহলে এইচের জায়গায় কি লিখলাম আমরা? এনআই, দ্যাটস ইট, আর কিছু না। এখন আরেকটা কাহিনী, আরেকটা কাহিনী হচ্ছে এখানে লেখা আছে, খেয়াল করো। ইফ আমায় দেখি নট রেসপন্ডিং দেখায়, একটু ওয়েট করো। এখানে লেখা আছে যে ইফ উই পুট দিস ম্যাগনেটিক ম্যাটেরিয়াল ইনটু দ্য সলিনয়েড। আচ্ছা, ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কোনটা? এই যে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা, অর্থাৎ আমি এখানে একটা চৌম্বক পদার্থ, ইট ইজ নট ইভেন এ ম্যাগনেট, এটা হচ্ছে একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, যেটা হচ্ছে চৌম্বক পদার্থ, মানে তাকে যদি আমি একটা চুম্বক ক্ষেত্রে নিয়ে আসি, সে চুম্বকের মতো বিহেভ করবে, অর্থাৎ তার ভিতরের যে ডোমেনগুলো ছিল, ম্যাগনেটিক ডোমেনগুলো ছিল, বিক্ষিপ্তভাবে যে ম্যাগনেটিক ডোমেনগুলো ছিল, আমি যদি তাকে একটা চুম্বক ক্ষেত্রে রাখি, ওই ডোমেনগুলা ওই চৌম্বক ক্ষেত্র অনুযায়ী নিজেদেরকে বিন্যস্ত করে ফেলে। বিন্যস্ত করার ফলে কি হয়? সেও একটা ম্যাগনেট হিসেবে বিহেভ করে, এই হচ্ছে কথা। তো এই যে খেয়াল করে, এখানে আমরা তো একটু আগে পড়ছি যে চৌম্বকায়ন, ম্যাগনেটাইজেশন মানে কি? এম সমান ছিল কি? এম নেট ডিভাইড বাই ভি, অর্থাৎ ম্যাগনেটিজম কি লিখছি আমি নিজে তো ভুলে, ম্যাগনেটাইজেশন উইদিন দ্য ম্যাটেরিয়াল। একটা ম্যাটেরিয়াল বা অথবা একটা চৌম্বক পদার্থের মধ্যে আমাদের যে চৌম্বকায়ন হয়, সেই পরিমাণটা হচ্ছে এটা, যে আমাদের ওভারঅল কি পরিমাণ ম্যাগনেটিক মোমেন্ট বা চৌম্বক ভ্রামক আছে পার ইউনিট এরিয়াতে, একক আয়তনে কি পরিমাণ ম্যাগনেটিক মোমেন্ট আছে, এটা হচ্ছে আমাদের ম্যাগনেটাইজেশন। তো এটা হচ্ছে মানে আমার একটা ম্যাটেরিয়ালকে যখন আমি চুম্বকায়িত করি, তখন এই যে তাহলে চুম্বকায়নের পরিমাণটা কত খেয়াল করো, এটার পরিমাণটা হবে মিউ নট ইন্টু এম। এক্স্যাক্টলি একইভাবে খেয়াল করো, শুরুতে যখন আমি লিখছিলাম, এই যে একদম উপরের দিকে যেটা দেখাইছিলাম, এই আজকে আমাকে আর পড়াতে দিবে না, প্যাথেটিক। আচ্ছা, এই যে দেখো প্রথম দিকেরটা, এই যে বলছিলাম ম্যাগনেটাইজেশন এম সমান এম নেট ডিভাইডেড বাই ভি, যে এখানে লিখে আছে। এখন বলো তো, এটা কি তার ভিতরের অবস্থা নাকি বাইরের অবস্থা? ম্যাগনেটাইজেশনটা কি তার ভিতরে নাকি বাইরে? ভলিউমের ভিতরে। হ্যাঁ, এটা এটা হচ্ছে ওই ম্যাটেরিয়ালের ভিতরে। ওকে, ডাইপোল মোমেন্ট ডিভাইড বাই ভলিউম, এটা হচ্ছে তার ভিতরের অবস্থা। তাহলে তার ভিতরের অবস্থা যদি এটা হয়, বাইরে এসে কি তার সেম পাওয়ার থাকবে বলো তো? না, বাইরে তার সেম পাওয়ার থাকবে না। যেরকম ভাবে তারের ভিতরে যেভাবে ম্যাগনেটিক ফিল্ড ছিল, এই আই সমানে এইচ ছিল, বাইরে যেরকম বের হয়ে সে মিউ নট আই হয়ে গেছে অথবা মিউ নট এইচ হয়ে গেছে, একইভাবে এমটা আর এম থাকবে না, সে যখন বের হবে তখন হয়ে যাবে বি ইজ ইকুয়াল টু মিউ নট ইন্টু এম। কথা কি বোঝা গেছে? যখন আমি বাইরে আসবো তখন আমি বি পাবো কি, আমি ধরে নিচ্ছি শূন্য মাধ্যমের ক্ষেত্রে, তাহলে বি নট সমান মিউ নট ইন্টু এম। এই হচ্ছে অবস্থা। এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের জন্য। তো এই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে আমি যদি একটা সলিনয়েডের মধ্যে ঢুকায় দেই, খেয়াল করবা, এই যে সলিনয়েডটা ছিল আমাদের, যার মধ্যে আমি এই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটাকে ঢুকাই দিব, ঠিক আছে? তাহলে খেয়াল করো ওভারঅল আমার কি হবে, আমি আলাদা করে আবার লিখি এখানে। আমাদের যে সলিনয়েডাল যে সেটআপটা ছিল সেটা ছিল এরকম। তার ক্ষেত্রে আমাদের বি ছিল, আমি ধরে নিচ্ছি শূন্য মাধ্যম, ওকে, বি নট সমান মিউ নট ইন্টু এইচ, যেখানে এইচ সমান ছিল মিউ নট ইন্টু এন আই, যেহেতু এখানে পাক সংখ্যা এন ছিল, এখানে আমাদের পাক সংখ্যা এন ছিল। আর আমরা নর্মাল আমাদের সূত্র থেকে বলতে পারি যে আমাদের যদি তড়িৎ প্রবাহ এইভাবে হয়, থাম্ব রুল ব্যবহার করে বলতে পারি আমার ম্যাগনেটিক ফিল্ডটা এই বরাবরই থাকবে। ওকে, তো এখন এই যে ম্যাগনেটিক ফিল্ডটা, এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমি যদি একটা চুম্বক না, একটা চৌম্বক পদার্থকে রাখি, ওই চৌম্বক পদার্থের ভিতরের ডোমেনগুলা কি এইরকম ভাবে বিন্যস্ত হয়ে যাবে না বলতো?
আমি যদি অনেকগুলো হ্যাঁ, আমি যদি একটা ডোমেনটা কি ভাই? ডোমেইন, ডোমেনটা কি ভাই? আচ্ছা ডোমেইনটা কি? ডোমেইন হচ্ছে মনে করো আমাদের কিভাবে বোঝাবো তোমাকে, ধরো ম্যাগনেটিজম দেখানোর জন্য আমাদের একটা পদার্থের মধ্যে, ধরো চৌম্বক পদার্থ, যেগুলো চুম্বক সেগুলোর সবগুলা অংশ এইভাবে থাকে, সবগুলো এইভাবে থাকে। আর ডোমেইন বলতে বোঝায় একটা পদার্থের এরকম একটা, মনে করো এই অংশে এ আছে এইভাবে, ওকে, এই অংশে মনে করো সে আছে এইভাবে, এই অংশে মনে করো সে আছে এইভাবে, মানে এইগুলো ইলেকট্রনের অবস্থান আর কি, মানে তারা এক একটা এক এক দিকে ম্যাগনেটিজম দেখায়, এক একটা এক এক দিকে ম্যাগনেটিজম দেখায়, যার ফলে ওভারঅল আমি একটা বিক্ষিপ্ত অবস্থা পাই, যার ফলে সে বড় ধরনের কোনো চুম্বক দেখাতে পারে না। বাট আমি যখন তাকে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি, সে কি হয়, সে হচ্ছে ওই ম্যাগনেটিক ফিল্ড অনুযায়ী নিজেকে বিন্যস্ত করে ফেলে, অর্থাৎ সবগুলো ডোমেইনই তখন আমাকে একই দিকে ম্যাগনেটিক ফিল্ডের দিকে দেখায়। তাহলে যেহেতু সবাই এখন একই দিকে দেখাচ্ছে, আমি কি একটা স্ট্রঙ্গার ম্যাগনেট পাবো না? আচ্ছা, এখানে কিন্তু ঝামেলা ছিল, একটা বিপরীত দিকে, একটা সামনের দিকে, একটা পিছনের দিকে, এরকম মানে একটা একটাকে ধরো নিউট্রালাইজ করে ফেলার মতো ব্যবস্থা ছিল। আচ্ছা, এখন আমরা কাহিনী দেখি। এই যে মিউ নট ইন্টু এনআই আমি পাচ্ছি এখানে, মানে শূন্য মাধ্যমই বললাম, আমি বললাম যে তার থেকে বের হয়ে আমি শূন্য মাধ্যম পাচ্ছি, সো এখানে আমার ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছি আমি মিউ নট ইন্টু এনআই। এখন এই যে সলিনয়েড, এই সলিনয়েডের ভিতরে আমি যদি আমাদের ওই ম্যাগনেটিক মেটেরিয়াল বা চৌম্বক পদার্থকে রাখি, তার ভিতরে থাকা ডোমেইনগুলো কি এরকম হয়ে যাবে না? এখন সে যে ম্যাগনেটিজম দেখাবে, সেই ম্যাগনেটিজমের পরিমাণটা কত? বি নট সমান তখন হবে মিউ নট ইন্টু এম। আশা করি এই জিনিসটা মনে আছে তোমাদের। এমটা কি ছিল? এম ছিল ম্যাগনেটিক নেট মোমেন্ট ডিভাইডেড বাই তার আয়তনটা। এটা এখানে আলাদা করে লিখছি না। আচ্ছা, সো এই যে বি নট আর এই যে বি নট, এই দুইটার কি ডিরেকশন একই দিকে না? তা আমরা বলবো এখানে আমরা ওভারঅল একটা বড় চুম্বক ক্ষেত্র পাবো, সেটার পরিমাণ হচ্ছে বি ইজ ইকুয়াল টু মিউ নট এইচ, যেটা ছিল এই যে এইচটা, প্লাস মিউ নট এম। তাই বলতে পারি এখানে মিউ নট ইন্টু এইচ প্লাস এম। তাহলে খেয়াল করো, এই জন্যই কিন্তু আমরা এটা করে থাকি। আমাদের, তোমরা ইউটিউবে অনেক এক্সপেরিমেন্ট দেখবা বা যে কোনো জায়গায় এক্সপেরিমেন্ট দেখবা, যখন আমি তড়িৎ প্রবাহের চুম্বক ক্ষেত্র টেস্ট করতে চাই, বা আমি যদি একটা লোহার টুকরাকে চুম্বক হিসেবে বিহেভিয়ার করাতে চাই, সেক্ষেত্রে দেখবা তোমরা কি করতেছো, একটা লোহার টুকরাকে একটা তার দিয়ে পেঁচাবা, তোমরা কিন্তু শুধুমাত্র তার পেঁচিয়ে তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করে অতটা শক্তিশালী চুম্বক পাবা না, যতটা শক্তিশালী চুম্বক তোমরা পাবা একটা পরিবাহী তারকে, যেটা চৌম্বক পদার্থ, অবশ্যই লোহার টুকরা বলতে পারো। একটা লোহার টুকরাকে আমি যদি একটা সলিনয়েড দিয়ে পেঁচাই, বা একটা লোহার টুকরাকে কেন্দ্র করে যদি আমি একটা সলিনয়েড বানাই, সেক্ষেত্রে সলিনয়েডের জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছি। আর লোহা যেহেতু ওই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে পড়ে গেছে, এবং সে যেহেতু একটা চৌম্বক পদার্থ, সেও কিন্তু ইটসেলফ আরেকটা চুম্বক হিসেবে বিহেভ করবে। তাহলে দুই চুম্বক মিলে বি প্লাস বি আমি কিছু একটা পাবো, যেটা হবে বি ইজ ইকুয়াল টু মিউ নট এইচ প্লাস মিউ নট এম। তাহলে ওভারঅল আমি স্ট্রঙ্গার একটা ম্যাগনেটিক ফিল্ড পাবো যদি আমি একটা চৌম্বক পদার্থকে সলিনয়েড দিয়ে পেঁচিয়ে রাখি, এবং ওই সলিনয়েড দিয়ে যদি আমি তড়িৎ প্রবাহিত করি। তাহলে মিউ নট ইন্টু এইচ এর জায়গায় আমি বসাই দিলাম এনআই প্লাস এম। আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছো মোটামুটি। আচ্ছা, ওকে, সো ওকে, এরপরের যে টপিকটা, এই যে এতক্ষণ আমরা এই জিনিসটা নিয়ে কথা বলেছি, যে বি সমান মিউ নট এইচ প্লাস এম। ওকে, এরপরে যে টপিকটা আছে সেটার নাম হচ্ছে সাসেপ্টিবিলিটি বা চৌম্বক গ্রাহিতা। সাসেপ্টিবিলিটি অথবা চৌম্বক গ্রাহিতা, যেখানে আমাদের টার্মগুলো একটু আগে যেগুলো পড়েছে সেগুলোই কাজে লাগবে। এইচ, যেটার নাম হচ্ছে ম্যাগনেটাইজিং ফিল্ড অথবা চৌম্বকায়ন ক্ষেত্র। একটু আগে আমরা এটাকে কি বলছিলাম? চৌম্বকায়ন তীব্রতা। ওকে, এটাই ম্যাগনেটাইজিং ফিল্ড, মানে যে জিনিসটা একটা চৌম্বক পদার্থকে চুম্বকায়িত করে। যেমন ধরো একটু আগে আমাদের লোহার টুকরাকে কে চুম্বকায়িত করছিল? ওই সলিনয়েডের তারটাই তো, সলিনয়েডটাই তো। তাহলে ওই সলিনয়েড যে চুম্বক ক্ষেত্র উৎপন্ন করেছে, ওই যে এইচটা ছিল না, ওই এইচটাই কিন্তু আমাদের এই লোহার টুকরাকে চুম্বকায়িত করেছিল। তাহলে এটাকে বলবো আমরা ম্যাগনেটাইজিং ফিল্ড, এবং এটার নাম দিয়েছি আমরা কি? কজ। এটা হচ্ছে কারণ। আর এম হচ্ছে যে পরিমাণ ম্যাগনেটাইজেশন তৈরি হয়েছে। এই যে আমার একটা লোহার টুকরা চুম্বকায়িত হয়ে গেল, এটা কার জন্য হয়েছে? বা তার মধ্যে যে পরিমাণে চুম্বকের উৎপন্ন হোক, সেটা কার জন্য হয়েছে? ওই পেঁচানো তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের জন্যই তো। তো এই জন্য এটার মধ্যে যে পরিমাণে ম্যাগনেটিজম তৈরি হোক, সেটা কিন্তু এটার জন্যই হচ্ছে। সো এই জন্য এটাকে বলবো ম্যাগনেটাইজেশন ক্রিয়েটেড ফর হোয়াট? ফর দিস ওয়ান। এই জন্য এটাকে বলছি আমি রেজাল্ট। যে পরিমাণ ম্যাগনেটাইজেশন তৈরি হয়েছে সেটা হচ্ছে রেজাল্ট, আর যে পরিমাণ কজ আমি ক্রিয়েট করছিলাম সেটা তো আমাদের এইচ। ওকে, ফাইন, বুঝলাম এটা। এখন জিনিসটা অনেকটা এফিসিয়েন্সির মতো, আমি কি পরিমাণ ইনপুট দিচ্ছি এবং কি পরিমাণ আউটপুট পাচ্ছি, এই ব্যাপারটা হচ্ছে এখানে। তাহলে রেজাল্টকে আমরা আউটপুট হিসেবে ধরে নিই,
রেজাল্ট কোনটা আমাদের এম, ইনপুট কোনটা ছিল আমাদের এই কজটা, তাহলে কজটা যদি ইনপুট হয় তাহলে আমি বলবো m/h, এবং এই জিনিসটার নামই হচ্ছে সাসেপ্টিবিলিটি অথবা চৌম্বক গ্রাহিতা। কত কম দিয়ে আমি কত বেশি পাই সেটাই হচ্ছে আমাদের সাসেপ্টিবিলিটি বা চৌম্বক গ্রাহিতা। এই যে m/h, এবং এখানে আমি লিখে রাখছি সুন্দর করে যে দাঁড়াও, দিস ইজ লাইক এফিসিয়েন্সি, এটা এফিসিয়েন্সির মতো কারণ এবং রেজাল্ট। তাহলে এখানে দেখো, এখানে লিখে রাখছি আমি যে একটি বস্তুকে ম্যাগনেটাইজিং ফিল্ডে রাখলে কতটুকু ম্যাগনেটাইজড হবে তার পরিমাপই হচ্ছে সাসেপ্টিবিলিটি। এক্স্যাক্টলি যে কথা বললাম এখানে এটাই বলা আছে। তাহলে কাই ইকুয়াল টু m/h। একটু আগে আমরা কিন্তু পড়ছি বি সমান কি ছিল, বি সমান ছিল μ0 ইন্টু h প্লাস m। আর এই যে এখান থেকে কি পাচ্ছি আমরা, m সমান কি লেখা যায়, কাই ইন্টু h লেখা যায়। এই যে m সমান কাই ইন্টু h লেখা যায়। সো এখান থেকে লিখতে পারি আমরা m এর জায়গায় কাই ইন্টু h লিখে দিলাম। দেন আমরা এই দুইটা থেকে h কমন নিয়ে নিলাম, তার পাচ্ছি কি b সমান μ0, h কমন 1 প্লাস কাই। বোঝা গেছে? এই হচ্ছে তোমার সূত্র। আর যেহেতু μ0 বলছে তাহলে এখানে অবশ্যই b0 হবে। এটা হচ্ছে তোমাদের সূত্র যে চৌম্বক ক্ষেত্র কি হবে যদি তোমাকে দেয়া থাকে, কি বলে সাসেপ্টিবিলিটি বা চৌম্বক গ্রাহিতা দেয়া থাকে। ওকে, আশা করি এতটুকু বুঝতে পেরেছো। তো এগুলো মোটামুটি মুখস্থের মতোই, আসলে খুব যে বেশি বোঝার কথা এরকম না, এগুলো মোটামুটি মুখস্থ। টার্মগুলো একটু মনে রাখা লাগবে, 2 মার্কের প্রশ্ন আসতে পারে, অথবা এই অংশ থেকে কিন্তু ম্যাথও আসতে পারে। ঠিক আছে? আর একটা জিনিস মাথায় রাখবো অবশ্যই, এইচ ইজ নট বি। এইচ আর বি কখন সমান হয়, যখন আমরা এক্স্যাক্টলি তড়িৎ প্রবাহ যেখানে হচ্ছে সেখানেই থাকে, ওইখানে শুধুমাত্র এইচ আর বি সমান হবে। এইচ আর বি এর নর্মালি রিলেশন কি, এটা হচ্ছে এটা বি সমান μ0 ইন্টু এইচ, এই যে ফ্যাক্টরটা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। সো পরীক্ষায় মাঝে মধ্যে দেখবা তোমাকে চৌম্বক ক্ষেত্র দিয়ে দিছে এম্পিয়ার পার মিটারে, তাহলে বুঝে যাবা যে তোমার আসলে বি দেনে তোমাকে আসলে এইচ দিয়ে দিছে। তোমার কি করা লাগবে, তোমার এটাকে বিতে নেওয়া লাগবে। কিভাবে নিবা, μ0 দিয়ে গুণ করে দিবা, তখন তুমি বি পাবা। কারণ মাথায় রাখবা তুমি কিন্তু এইচ দিয়ে কোনো সূত্র পড়ো নাই, তুমি সব সূত্র পড়ছো কিন্তু বি দিয়ে। সো তোমার অবশ্যই বিতেই ব্যাক করা লাগবে। ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড। এই এতগুলো চেক করতে আসলো আমার। আচ্ছা, ওকে। এখন আমরা হালকার উপরে একটা গ্রাফ পড়ে ফেলবো, সেটার নাম হচ্ছে হিস্টেরেসিস লুপ। বানান অবশ্যই আমি পারি না, ভুল থাকলেও কি আর করবা, ভুল করে ফেললে। হিস্টেরেসিস লুপ, এটা আমি আমার মতো একটা ব্যাখ্যা দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিব। কারণ এই জিনিসটার গ্রাফ এরকম কেন, সেটার কোনো ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা নাই, বইয়ে দেওয়া নাই বা আছে বলে আমার মনে হয় না। কারণ এটা খুবই উদ্ভট একটা গ্রাফ। এটা এক্সপেরিমেন্ট করে করে দেখা হয় যে আসলে সে কিভাবে বিহেভিয়ারটা চেঞ্জ করে তার। মানে কাহিনী হচ্ছে, তুমি একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের উপর চৌম্বকায়ন তীব্রতা দিতে থাকবা এবং সে চৌম্বকায়িত হতে থাকবে, অর্থাৎ তুমি তাকে এইচ দিতে থাকবা, সে বিতে কনভার্টেড হবে। এখন তুমি এইচ দিতে থাকলা, বাড়াতে থাকলা, তার বি বাড়তে থাকবে একটা সার্টেন লেভেল পর্যন্ত। তারপরে যতই তুমি এইচ বাড়াও তোমার কিন্তু কখনোই আর বি বাড়বে না। কেন বাড়বে না, একটু ইজিলি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিব। ওকে, হিস্টেরেসিস লুপ। ওকে, দেখো গ্রাফটা আগে এঁকে ফেলি সুন্দর করে। এই যে আমার গ্রাফ পেপারের মতো ব্যাকগ্রাউন্ড থাকার সুবিধা হয়েছে অনেক, ব্যাপারটা কুল। আচ্ছা, ওকে, ওয়েট ফর এ ওয়াইল। আমার ঘুম আছে রে বউ। ওকে, আচ্ছা, একজন নতুন দেখলাম আজকে, নাম কি জানি তার, শুভ। শুভ, তুমি কোন কলেজের ভাই? গেল কই আবার এটা, দাঁড়াও দেখিনি, আবার বের হয়ে গেল। কি বুঝি নাই। সিও তো তখন মিটিং এ ছিল, আবার বের হয়ে গেল তুই বলতেই। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো, সে মিটিং ঢুকলোই কেন, বের হইলোই কেন, যাই হোক, ডাজেন্ট ম্যাটার। ভয় পাইছে ভাই।
ভয় পাওয়ার তো কিছু হয় নাই, সে ক্লাসরুমে ঢুকছে, বসতে পারতো চাইলে। পরিচয় দিলেই তো হইতো। হ্যাঁ, পরিচয় দিলেই তো হইতো। আমার ক্লাসে তো প্রথম আসলে এমনিই তো ফ্রি ক্লাস, এটা এটা তো বলা লাগে না। আচ্ছা ওকে, আমরা কই ছিলাম? হিস্টেরিসিস লুপে ছিলাম আমরা। এখন ধরো এই হচ্ছে আমার এইচ, এটা কি ছিল আমাদের? এটা হচ্ছে আমাদের ম্যাগনেটাইজিং ইন্টেন্সিটি। এটার নাম ছিল ম্যাগনেটাইজিং, এটার নাম ছিল ম্যাগনেটাইজিং ইন্টেন্সিটি। আচ্ছা সাদিয়া, তুমি কি আজকে ক্লাসে একটু লেট করে ঢুকছো নাকি? হ্যালো, শোনা যায় না কথা? আচ্ছা, সে মেবি মেসেজ দিল আমাকে। যাই হোক, সো এটা হচ্ছে ম্যাগনেটাইজিং ইন্টেন্সিটি। দেন ওয়াই এক্সিস আমরা যা পাবো, হ্যাঁ আমি পার্টিসিপেন্টস চ্যাট অফ করে রাখছি, কারণ পার্টিসিপেন্টসরা ক্লাসের মাঝখানে গল্প গুজব শুরু করে, এই জন্য এটা অফ করছি। আমার সাথে গল্প করো। আচ্ছা, আর যেটা ক্রিয়েট হবে সেটাকে আমরা বলবো বি অথবা ম্যাগনেটাইজেশন, যেটা আমাদের ম্যাগনেটাইজেশন যেটা তৈরি হচ্ছে আমাদের। ওকে, এখন আমি যদি এইচ বার, এখন কাহিনী হচ্ছে আমি কার উপর ম্যাগনেটাইজিং ইন্টেন্সিটিটা দিচ্ছি। মনে করো এটা একটা চৌম্বক পদার্থ, এটা একটা চৌম্বক পদার্থ, চুম্বক না কিন্তু চৌম্বক পদার্থ, যেটা ম্যাগনেটাইজড হবে। যখন ম্যাগনেটাইজিং ইন্টেন্সিটি জিরো, খেয়াল করবা, যখন ম্যাগনেটাইজিং ইন্টেন্সিটি জিরো তখন তো ডেফিনেটলি ওই পদার্থটা চুম্বকায়িত হচ্ছে না। আমি আস্তে আস্তে যখন ম্যাগনেটাইজিং ইন্টেন্সিটি বাড়াচ্ছি তখন আমাদের ওই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা, এই যে এটা, চুম্বকায়িত হতে থাকবে, অর্থাৎ তার বিটা বাড়তে থাকবে, এইভাবে বাড়তে থাকবে, এইভাবে বাড়তে থাকবে। একটা সার্টেন লেভেলে যাওয়ার পরে এইচ বাড়ালেও, দাঁড়াও, একটা সার্টেন লেভেলে যাওয়ার পরে এইচ বাড়ালেও আর বি বাড়ার সুযোগ নেই। কেন সুযোগ নেই খেয়াল করো। ধরো একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে আমার চৌম্বক ডোমেইন বলার দরকার নেই, মনে করো তার ভিতরে যে ছোট ছোট চুম্বক আছে, এক একটা ডোমেইনকে তোমরা এক একটা ছোট 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 চুম্বক ধরতে পারো, দ্যাটস ইট, আর কিছু না। ধরো তার ভিতরে যে ছোট ছোট চুম্বক ছিল সেগুলা পরিমাণ হচ্ছে 7টা, মনে করো এই হচ্ছে 1টা 2টা, বিক্ষিপ্ত তো ডেফিনেটলি ছিল 3টা 4টা 5টা 6টা, আর মনে করো 7টা। এই 7টা, মনে করো এই 7টা হচ্ছে তোমার 7জন অবাধ্য মানুষ, ঠিক আছে? তো তুমি যখন 7জনকেই লাইনে নিয়ে আসছো, লাইনে নিয়ে আসার পর আসলে কি হবে, আস্তে আস্তে 7জনে যদি লাইনে দাঁড়ায় যায়, 3 4 5 6 7, 7জনে যদি লাইনে দাঁড়ায় যায়, তোমার কি আর লাইনে দাঁড়া করানোর মতো আর কেউ আছে বলো তো? না ভাই। তোমার কাছে তো আছেই 7টা ছোট চুম্বক, তুমি 7টা ছোট চুম্বককেই সোজা করে ফেললা, দেন ইউ ডোন্ট হ্যাভ এনি, মানে এনি আদার ম্যাগনেটিক ফিল্ড, মানে ছোট চুম্বক যেটাই বলি না কেন, ডোমেইন কোনো নাই তোমার কাছে। এখন তোমার কাছে তাইলে দেখো, এখন তুমি ইচ্ছা মতো এইজ বাড়াতে থাকো, ডাজন্ট ম্যাটার, কারণ তোমার যাদেরকে সোজা করা ছিল তুমি তাদেরকে সোজা করে ফেলছো, অথবা যারা নষ্ট ছিল তাদেরকে তুমি ভালো করে ফেলছো। 7জন মানুষই নষ্ট ছিল, 7জন মানুষকে তুমি ভালো করে ফেলছো, শেষ। এরপরে তুমি যতই এগুলা বাড়াতে থাকো, নাই, লাভ তো নাই, আর তো কেউ নাই ভালো হওয়ার মতো, ম্যাক্সিমাম ভালো তুমি করে ফেলছো, এই জন্য আমরা ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছি এখানে, এর বেশি আর যাওয়া সম্ভব না। এখন আমরা এক কাজ করলাম, আমরা এইচটাকে আস্তে আস্তে কমানো শুরু করলাম, যেটার নাম হচ্ছে বিচুম্বকন অথবা ডিম্যাগনেটাইজেশন। এই দিকে যা করছিলাম সেটা ছিল ম্যাগনেটাইজেশন, আমি যখন উল্টা দিকে একে নিয়ে আসবো তখন ওইটাকে বলবো আমরা ডিম্যাগনিফিকেশন অথবা ডিম্যাগনেটাইজেশন, বিচুম্বকন। কাহিনীটা একটু অন্য এইভাবে বোঝায় যে, মনে করো তোমার কিছু অসভ্য মানুষ ছিল এখানে, তুমি অসভ্য মানুষকে মানে সুন্দর কথাবার্তা বলে তাদেরকে সভ্য মানুষ বানিয়ে ফেলেছ। এখন অসভ্য মানুষ যখন সভ্য হয়ে যায় তখন কিন্তু তাদেরকে আবার অসভ্য বানানোটা কঠিন, তুমি চাইলেই কিন্তু এখন তাদেরকে অসভ্য বানাতে পারবে না, কারণ তারা এখন ভালো হয়ে গেছে। তো যেটা হবে, তুমি যখন আবার বিচুম্বকন অ্যাপ্লাই করছো, বিচুম্বকন অ্যাপ্লাই করে করে তুমি যখন আবার এইচ এর ভ্যালু 0 করে ফেলছো, সবাই কিন্তু এখন আর নষ্ট হয়ে যায় নাই, কিছুটা ভালো থেকে যাবে। তাহলে জিনিসটা হবে এরকম, এই যে, মানে বুঝছো, কিছু কিছু আছে তারা এখনো সোজা থাকবে, কিছুটা আবার নষ্ট হয়ে গেছে, কিছু তো থাকেই যে ভালো হয়েছে বাট সুযোগ পাইলে আবার নষ্ট হয়ে যায়, তো এরাই আসলে নষ্ট হয়ে গেছে, এই যে এই কয়েকজন নষ্ট হয়ে গেছে, বাকিরা এখনো ভালো আছে, বুঝছো? তো এখন আমাদের একটা বি আছে এখনো, মানে এইচ 0 করে ফেলছে। একটু আগে যখন এইচ 0 ছিল তখন বি 0 ছিল, এখন কিন্তু এইচ 0-র ফলেও বি 0 না, কারণ এখন বি এর একটা মান আছে। এখন বি কে 0 করতে চাই আমি কি করবো, আমি এদিকে আরো এফেক্ট করতে থাকবো, আমি এদিকে আরো বিচুম্বকন দিতে থাকবো, অর্থাৎ বিচুম্বকনের মান আমি আরো বাড়াতে থাকবো, তীব্র করতে থাকবো। তখন যেটা হবে সেটা হচ্ছে সে আরো পিছন দিকে বাড়তে থাকবে, এইভাবে বাড়তে থাকবে,
এইভাবে যাবে। এই যে এইখানে আসার পরে ম্যাগনেটিক ফিল্ড 0 হয়ে গেছে, অর্থাৎ বি এর ভ্যালু 0 হয়ে গেছে। ঠিক আছে, এখন যখন আমি আরো এইচ দিতে থাকবো এদিকে, তখন কি হবে, তারা উল্টা দিকে নষ্ট হওয়া শুরু করবে, মানে অন্য দিকে। তাহলে কি হবে, এখন দেখো আবার এখন তারা উল্টা দিকে, এখন আগে যেরকম তারা ডান দিকে মোড় নিয়েছিল, এখন সবাই মোড় নেবে কোন দিকে, বাম দিকে নিতে থাকবে মোড় একটা একটা করে। তো এটারও তো একটা লিমিট আছে। লিমিট কেন, কারণ আছে তো মানুষ মাত্র 7 জন, এরপরে তো আর এইদিকে আর মোড় নিবে না কেউ, কারণ 7 জন ছিল, 7 জনই বাম দিকে মোড় নিয়ে নিছে। এখন যখন তুমি আবার বিচুম্বকন দিবা এইদিকে দেবা যখন, মানে এইটার সাপেক্ষে কিন্তু এটাকে বিচুম্বকনই বলবো আমরা। ঠিক আছে, আবার যখন তুমি বিচুম্বকন প্রয়োগ করবা, তখন কিন্তু সে, যখন তুমি জিরোতে আসবা তখন কিন্তু সে আর জিরোতে আসবে না, ও আগের মতোই, সবাই তো আর একসাথে নষ্ট হচ্ছে না। তো তখন এখানে এসে থেমে যাবে। ঠিক আছে, যখন তোমার এইচ 0, তখন তুমি বি 0 পাচ্ছ না, বি এর একটা মান তুমি পাচ্ছ, অপোজিট ডিরেকশন আর কি, বি এর মানটা পাচ্ছ। তুমি যদি এইচ এর ভ্যালু এদিকে আরো নিতে থাকো, সে আস্তে 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 এইভাবে যাবে, এখানে এসে বি এর ভ্যালু 0 হয়েছে। আবার তুমি এইচ এর মান বাড়াতে থাকো, সে আস্তে আস্তে এই যে আবার এই জায়গায় চলে যাবে। এই যে তার ম্যাথ প্রসেসটা, তাহলে খেয়াল করো, সে কি কখনোই আর বি সমান 0-তে আসার সুযোগ আছে? বলতো, বি সমান 0-তে কি সে আর কখনো আসবে? মানে যখন এইচ 0, তখন কি বি 0 হওয়ার কোনো সুযোগ আছে আর? বি কে কিন্তু আমার 0 করতে হয় এখানে, না হয় এইখানে। এইচ যখন 0, তখন বি 0 হয় না, এটা হচ্ছে কথা। তার মানে একটা চৌম্বক পদার্থের জীবদ্দশায় বা তার চৌম্বকায়নের জীবদ্দশায় এই যে গ্রাফটা, এটা কিন্তু একবারই আসে। এই গ্রাফটা আর রিপিট হয় না। যা রিপিট হয় সেটা হচ্ছে এই যে কালো রঙের যেগুলো আছে সেগুলা। ওকে, সে কন্টিনিউয়াসলি এখন এটাই ফলো করতে থাকবে। সে এইভাবে যাবে, এইভাবে যাবে, এইভাবে যেতে থাকবে, আবার এদিকে আসবে, এদিকে আসবে, এদিকে আসবে, আবার এদিকে আসবে। বাট এই যে নীল রঙের যে অংশটা, এটা তার জীবনে একবারই আসছিল। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলোই বইয়ের মধ্যে, বইয়ের ভাষায়, পারিভাষিক ভাষায় ওই রকম টার্ম দিয়ে বলা আছে, চুম্বকায়ন, বিচুম্বকায়ন, হাবিজাবি অনেক কিছু। এই কথাগুলো আমি বাংলা ভাষায় বুঝাই দিলাম, যাতে তোমাদের গ্রাফটা বুঝতে কষ্ট না হয়। ঠিক আছে, আর আমি গ্রাফটা হয়তো একটু একটু মানে সুন্দর কম হয়েছে, আমি একটু সুন্দর গ্রাফটা দিয়ে দিই তোমাদেরকে। হিস্টেরেসিস, কি জানি ছিল, লুপ, লুপ, কে জানি কল দিছে আমারে, না না, কে বিকাশ করছে আমারে, ভেরি গুড, এটা অনেক আনন্দের কথা। ট্রিট দেন ভাই। বাইরে ভাই, তোমরা যে অ্যাসাইনমেন্ট দিয়ে শুরু করছো, এক একজনের পরে এক একজনের অ্যাসাইনমেন্ট থেকে বড় হইতে থাকে। একজন দিলে 20 পেজ, পরের জন দিয়েছে 40 পেজ, পরের জন গেলে 58 পেজ, এর পরের জন 2 পার্টে দিছে অ্যাসাইনমেন্ট, 46 আর 42। ইনক্রিজিং ডে বাই ডে। হ্যাঁ, আমার দেখা লাগবে আর কি ভালো করে একটু এখন। তারাও আমি দেখাচ্ছি তোমাদেরকে। গ্রাফটা সুন্দর আছে, সুন্দর দেখে একটা গ্রাফ বের করি। এই যে গ্রাফটা, যদি এটা এত সুন্দর না, খেয়াল করছে এই যে ডট ডট দিয়ে যে অংশটা দেয়া আছে এখানে, এটাকে বোঝাচ্ছে যে এটা তার, মানে এটা তার জীবনে নাই, এটা একবারই আসছিল, এটার পরবর্তীতে আসে নাই তার জীবনে। ঠিক আছে, পরবর্তীতে এই যে কাহিনী হচ্ছে এখানে, এই অংশটাকে বলছে স্যাচুরেশন। স্যাচুরেশন কেন, কারণ এরপরে তুমি এইচ বাড়ালেও আর বি বাড়বে না। ওকে, আর রেমিনিসেন্স, রেমিনিসেন্স মানে হচ্ছে যে এই যে এখান থেকে আমি 0 হয়েছি, এই অংশটা। ঠিক আছে, তারপরে এত কিছু লাগবে না, সত্যি কথা বলতে এত কিছু লাগবে না, তুমি বই থেকে একবার বাংলাটা পড়ে নিও। তো তোমাদের হোমওয়ার্ক হচ্ছে, তোমাদের সবার জন্য হোমওয়ার্ক, এটা অ্যাসাইনমেন্টের মতো ধরতে পারো, এটাতে অবশ্যই কোনো প্রাইজ নেই, ক্লাসের টাস্ক এটা। তো হোমওয়ার্কটা হচ্ছে, তোমরা হিস্টেরিসিস লুপের যে বাংলাটা আছে, ওই বাংলাটা লিখে আমাকে জমা দিবা ইনবক্সে। হিস্টেরিসিস লুপের বাংলা কথা বুঝলো ভাই। আমাকে ইনবক্স করবা, হোয়াটসঅ্যাপে দাও আর আমাকে মেসেঞ্জারে দাও, ইনবক্স করবা বাংলা কথা। বাংলা যে সুন্দর করে রচনা লেখা আছে, রচনা যে লেখা আছে বাংলাতে, ওই রচনাটা আমাকে ইনবক্স করবা মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে। ওকে, ডাব্লিউ হ্যাঁ, মানে বই থেকে ছবি তুলে ইনবক্স করবো। না, নিজে লিখে, নিজে যদি নিজের ভাষায় লিখে তারপরে দিবা। ঠিক আছে, বোঝা লাগবে আর কি 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 লিখছে। মানে আমি তোমাকে গল্প যেগুলো বলছি, এই গল্পের কথাই ওই বইয়ে বাংলাতে বলা আছে, আমি জাস্ট গল্প বানাইছি ক্লাসে ক্লাসে সুন্দর মতো বোঝানোর জন্য। তো আমি যদি ওই কথাগুলো বলতে শুরু করি, একই কথা আসবে, বাট আমি গল্প বলছি, তোমরা রিয়েলটা লিখবা আর কি। বোঝা গেছে কথা? আচ্ছা, ওকে, আরেকটা টার্ম মানে তোমাদেরকে দিয়ে দিই হোমওয়ার্ক হিসেবে। আমি এটা পড়াই নাই এখনো তোমাদেরকে, আমি আশা করি তোমরা এটা পারবা করতে। টার্মটার নাম জানি কি ছিল,
হ্যাঁ দাঁড়াও, একটু সময় দাও আমাকে, আমি বের করে দিচ্ছি ওটা তোমাদেরকে, একটু ওয়েট করো। ওকে ওকে, টার্মটার নাম হচ্ছে এবং আমি তোমাদেরকে ইসাক থেকে একটা ম্যাথ করতে দিব, সেটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে আজকের ক্লাস থেকে। আচ্ছা একটু ওয়েট করো। টার্মটার নাম হচ্ছে ইলেকট্রনের স্পিন এবং চৌম্বক ক্ষেত্র। এটা একটু তোমরা সবাই রিডিং করবা বাসা থেকে। মানে যে টার্মটা, যে টপিকটা আমি তোমাদেরকে পড়াই নেই, সেই টপিকটার নাম হচ্ছে কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রন। ইলেকট্রন যখন কক্ষপথে ঘূর্ণায়মান থাকে তখন সে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে তার স্পিনের জন্য। ম্যাগনেটিক স্পিন, ওই স্পিনের জন্য কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়। সো এই ক্ষেত্রে তার যে চৌম্বক ভ্রামক তৈরি হয় সেটা তোমরা বের করবা, এবং ইলেকট্রনের স্পিন এবং চৌম্বক ক্ষেত্র, এই যে অংশটা, এটা তোমরা একটু ভালো মতো চ্যাপ্টার থেকে পড়বা। আমি লিখে দিচ্ছি কোনটা পড়তে হবে। কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রন, দাঁড়াও, কক্ষপথে, এটা তোমাদের ঘূর্ণন গতির যে অংশটা, কৌণিক গতির যে অংশটা, ওই কনসেপ্টটা থাকলেই, তারপরে যদি তোমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম এইসবের কনসেপ্ট থাকে, যেটা তোমাদের কেমিস্ট্রিতে পড়া আছে, নিলস বোরের যে কনসেপ্ট ছিল mvr সমান nh/2 পাই, ওই কনসেপ্টটা থাকলেই তোমাদের চলবে। কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রন, কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রন এটা। দেন ইলেকট্রনের স্পিন, ইলেকট্রনের স্পিন, ইলেকট্রনের স্পিন ইংলিশে লিখে দিই, স্পিন এবং কি লিখলাম এটা, এবং চৌম্বক ক্ষেত্র, ম্যাগনেটিক ফিল্ড। ওকে, এই হচ্ছে দুইটা টাস্ক, তোমরা পরে লিখে বুঝে আমাকে বলবা। ওকে, যদি ভালো হয়, যদি তোমরা ডিটেলে লিখে রাখো অ্যাসাইনমেন্টের মতো, এটা নোটের মতো লিখে রাখো যদি, তাহলে ভালো হবে। কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রন এবং ইলেকট্রনের স্পিন এবং ম্যাগনেটিক ফিল্ড, এই যে অংশটা, এটা তোমরা পড়ে রাখবা। সো এইগুলো যদি তোমরা পড়ে ফেলো, দেন এই চ্যাপ্টারের সবগুলো টপিকই মোটামুটি তোমাদের শেষ। এখন আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিব ম্যাথ হিসেবে। এটা কোন বইয়ে আছে আমি বলবো না, তোমরা জাস্ট নিজেরা সলভ করার ট্রাই করবা। ওকে, প্রশ্নটা হচ্ছে এরকম যে প্রশ্নটা কি ছিল, হ্যাঁ, একটা বৃত্তাকার কুণ্ডলী, একটা এক প্যাকেটে কুণ্ডলী, একটা বৃত্তাকার কুণ্ডলীর, লিখে দিই, একটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ, একটা বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ মনে করো 0.1 মিটার। ওকে, এর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে, সেই তড়িৎ প্রবাহের পরিমাণ হচ্ছে মনে করো 3 মিলি অ্যাম্পিয়ার। ওকে, প্রশ্ন হচ্ছে কুণ্ডলীর কেন্দ্র থেকে অক্ষ বরাবর লম্বভাবে, কুণ্ডলীর কেন্দ্র থেকে অক্ষ বরাবর লম্বভাবে 0.1 মিটার দূরত্বে ম্যাগনেটিক ফিল্ড বা বি এর মান কত? এটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন। ঠিক আছে, সলভ করবে এটা, এটা তোমাদের হোমওয়ার্কের মধ্যে পড়বে ম্যাথটা। ফাতে আহসান চৌধুরী, কক্ষীয় চৌম্বক ভ্রামক, আমি যে তোমাদেরকে হোমওয়ার্ক দিছি এই টপিকের মধ্যে ঢুকে যাবে। সো তুমি যখন পড়বা তখন তুমি নিজে জানতে পারবা। আমি চাচ্ছি এই অংশটা তোমরা একটু নিজে পড়ো, বিকজ কিছুটা নিজে থেকে কিছুটা নেওয়া দরকার বই থেকে। সো এটা পড়ো, যদি না বুঝে থাকো আমি ক্লাসে আবার বুঝাবো, সমস্যা নেই। ওকে, হ্যাঁ, এখন ব্যাসার্ধ বলছেন যে 0.1 মিটার, ব্যাসার্ধ আর 0.1 মিটার, আর অক্ষ বরাবর এর একটু দাঁড়াতে, আমি কি ভুল লিখছি? বুঝি নাই ভাই, একটু বুঝাই দিলে ভালো হ্যাঁ, হয়। বোঝাই দিচ্ছি, দেখো, একটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ 0.1 মিটার, এই কুণ্ডলীর মধ্য দিয়ে, মানে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে 3 মিলি অ্যাম্পিয়ার। কুণ্ডলীর কেন্দ্র থেকে অক্ষ বরাবর লম্বভাবে 0.1 মিটার দূরত্বে বি ইজ ইকুয়াল টু হোয়াট? এখন বলো, একটা কুণ্ডলীর অক্ষ বলতে আসলে কি বোঝায়? এই যে এই হচ্ছে আমাদের কুণ্ডলী, তাই তো? বৃত্তাকার কুণ্ডলী তো এটা, মনে করি বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্র হচ্ছে এটা। অক্ষ বলতে কি বোঝাচ্ছে? লম্ব অক্ষ না? অক্ষটাকে এই বরাবর না? তোমরা কি সেন্সটা পাচ্ছ এখন?
এই যে আমি একটা চাকতির আচ্ছা, মতো এঁকে এখন দিলাম, তাইলে আশা করি এখন বুঝতে পারবা। এই যে আমি এঁকে দিলাম, এটা কিন্তু হিন্টস ছিল, প্রশ্নে কিন্তু এইসব কিছু বলে দেয় না, প্রশ্নে এক্স্যাক্টলি এই বাংলা ভাষাগুলো দেয়া আছে, তাও বলে দিলাম যেহেতু কিছুটা হিন্টস দেওয়া দরকার তোমাদের। সো এর মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে, ওই তড়িৎ প্রবাহের পরিমাণ হচ্ছে 3 মিলি অ্যাম্পিয়ার। আমি চাচ্ছি এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত এটা, এবং এই পয়েন্টের দূরত্ব কুণ্ডলীর কেন্দ্র থেকে অক্ষ বরাবর লম্ব হবে অবশ্যই 0.1 মিটার, এবং কুণ্ডলীটার ব্যাসার্ধ সেম 0.1 মিটার। আরও ভালো হয় যদি তোমরা র্যান্ডম যে কোনো দূরত্বের জন্য আনসার বের করতে পারো, মানে আমি তো 0.1 মিটার বলছি, তোমার এখানে অন্য যে কোনো মানও আসতে পারতো। সো আপাতত এটার জন্যই করো, বি পয়েন্টে, সরি এই যে পয়েন্ট হলুদ রঙের যে পয়েন্টটা 0.1 মিটার দূরত্বে, সেই পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মানটা কত সেটা তোমরা বের করবা। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের টাস্ক। বুঝা গেছে? এই হচ্ছে তোমাদের টাস্ক। আর যেহেতু তোমাদের চ্যাপ্টার শেষ, মানে মোটামুটি চ্যাপ্টার পুরোপুরি শেষ ধরে নেওয়া যায়, তাইলে তোমাদের হোমওয়ার্কটা একটু বেড়ে যাবে। এখন হোমওয়ার্কের পরের সেশনে আমরা চলে যাই। নেক্সট ক্লাসের মধ্যে তোমরা ইসহাক স্যারের এই চ্যাপ্টারের যতগুলা এক্সারসাইজ আছে, শুধুমাত্র এক্সারসাইজ করতে বলছি, এক্সাম্পল করতে বলি না। আমি যখন যেটা বলি সেটা মাথায় রাখবা, এক্সারসাইজ করবা, এক্সারসাইজ অল, সবগুলা ম্যাথমেটিক্যাল এক্সারসাইজ তোমরা সলভ করবা ইসহাক স্যারের বই থেকে, এই চ্যাপ্টার থেকে যতগুলো আছে। ওকে, কারো কাছে যদি ইসহাক না থাকে, যদি তোমার কাছে প্রামাণিক থাকে, ওকে চলবে, প্রামাণিকও করতে পারো, বাট ইসহাক করলে ভাইয়া আমার জন্য তপন বেটার স্যার? হয়। তপন স্যার অবশ্যই না, তপন স্যার না করলেই ভালো হবে। তপন স্যার নিয়ে যদি এখন বসে আধা ঘন্টার মধ্যে সবগুলো সলভ হয়ে যাবে, এটা হচ্ছে কথা। আমি চাচ্ছি তুমি ইসহাক স্যার সলভ করো। এমন কেউ কেউ আছে যার বাসায় ইসহাক স্যার নাই, ইসহাক স্যারের বই নাই? আমি ভাই আচ্ছা, তাহলে তোমাদের কেউ একজন এই চ্যাপ্টারের এক্সারসাইজ, শুধুমাত্র এক্সারসাইজ, জাস্ট 2 পাতাই তো, ছবি তুলে গ্রুপে দিয়ে দিবা, ঠিক আছে, মেসেঞ্জার গ্রুপে। তাহলে সবাই পেয়ে গেলা। আর ক্যাম স্ক্যানার দিয়ে দিও, তাহলে ভিউটা ভালো আসবে, দেখতে ভালো লাগবে, সুবিধা হবে দেখতে। ঠিক আছে, তাইলে আজকে ক্লাস তাহলে আমি এই পর্যন্তই রাখছি, আজকে ক্লাসটা লম্বা করছি না। তাহলে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমাদের এই চ্যাপ্টারের সলভ ক্লাস হয়ে যাবে, এবং যে টপিক তোমাদেরকে পড়তে বলছো যদি তোমরা না পড়ে থাকো বা না বুঝে থাকো, তাহলে আমি আবার ওটা দেখাই দিব, ইলেকট্রনের স্পিন রিলেটেড যে অংশটা সেটা। আর ওই তো থাকলো। আর ফাতে হাসান চৌধুরী, তোমার প্রশ্নের আনসার তোমার রিডিং পড়ার পরে তুমি নিজেই বুঝবা, ঠিক আছে? রাখলাম তোমাদের জন্য এটা। সো আমাদের নেক্সট ক্লাস হচ্ছে পরশুদিন। সো পরশুদিনের জন্য ওয়েট করতে থাকো। আর হোমওয়ার্ক দেখো কি কি দিছি, ইসহাক স্যারের এক্সারসাইজ সবগুলা একজন কেউ একজন দিয়ে দিবে, ইসহাক স্যারের যাদের নাই পিডিএফটা দিয়ে দিবে শুধু এক্সারসাইজের। এই যে একটা প্রশ্ন, এটা আলাদাভাবে দিলাম হোমওয়ার্ক হিসেবে, কজ এটা একটা সুন্দর প্রশ্ন, অনেক ভালো একটা কনসেপ্ট যদি তোমাদের থাকে ভিতরে তাহলে করতে পারবা এটা। আর দেন হচ্ছে এই যে এই অংশটা একটু রিডিং করতে বলছি। এই তো 3 ধাপে আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম। ওকে, সো দ্যাটস ইট। আজকে ক্লাস তাহলে এখানেই থাকুক, তোমাদের সাথে পরের ক্লাসে কথা হবে ইনশাল্লাহ। ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।